অর্থাৎ যে যে কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং বিপর্যয় হচ্ছে, এই কারণ ছাড়া শুধু প্রতিরোধ না করে প্রতিকার কিভাবে করা যায়, অর্থাৎ আমাদের হ্যাবিট বা আমাদের কার্যক্রম পরিবর্তন করে কিভাবে জলবায়ু বিপর্যয় থেকে রোধ করা যায়, জলবায়ু বিপর্যয় থেকে বাঁচা যায়, সেটা মূলত হলো বিপক্ষের ব্যাপার। একটা পক্ষ বলবে যে বেশি বেশি কার্বন নিঃসরণের কারণে জলবায়ু বিপর্যয় হচ্ছে। একটা পক্ষ বলবে আলোচনা যদি আয়োজনে বেশি বেশি জীবাশ্ম জ্বালানির কারণে পরিবেশের বিপর্যয় হচ্ছে। আর একটা পক্ষ বলবে যে না, জীবাশ্ম জ্বালানি বা অনবায়নযোগ্য জ্বালানি বাদে যদি আমরা নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করি তাহলে স্বাভাবিকভাবে বিতর্কের বিষয়টা একেবারে, অর্থাৎ তাদের বিতর্কভাবে দাঁড় করানো যায় এবং পরিবেশকে রক্ষা করা সম্ভব। এই বিষয়গুলো মূলত আসবে পক্ষে পক্ষে। যাও, আমি আজকে এই বিতর্ক প্রতিযোগিতার শুরুতে আমার সম্মানিত শিক্ষক মণ্ডলীদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পক্ষে এবং বিপক্ষে যারা আজকে বিতর্ক অংশগ্রহণ করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই বিতর্কের বিষয়টা দুটি পর্বে বিভক্ত করা হয়েছে। একটা হলো সপ্তম শ্রেণী এবং নবম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর অংশগ্রহণে একটা পর্ব হবে, আরেকটি হবে ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীর অংশগ্রহণে। প্রথমে আমরা নবম এবং অষ্টম শ্রেণীর অংশগ্রহণে বিতর্কের বিতর্কটা আমরা অনুষ্ঠান করব। এই বিতর্কে অংশগ্রহণ করছে নবম শ্রেণীর 3 জন: সুমায়া মিম, মোহাম্মদ দলনেতা, কমলেতা বিশ্বাস দ্বিতীয় বক্তা এবং শাহিনুর রহমান প্রথম বক্তা। নবম শ্রেণীর পক্ষে তাদের অবস্থান পক্ষে, বিপক্ষে অংশগ্রহণ করছে অষ্টম শ্রেণীর দলনেতা হিসেবে আছে জামিলুল আক্তার তুলি, দ্বিতীয় বক্তা মজনুল হক, তৃতীয় বক্তা সর্বদা সরকার। আমি উভয় পক্ষের বক্তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ইনশাআল্লাহ যে বিষয়টা আজকে বিতর্কিতদের অবশ্যই মনে রাখতে হবে সেটা হলো প্রত্যেক প্রতিযোগী পাবে 5 মিনিট সময়। প্রত্যেক প্রতিযোগী তার বক্তব্য উপস্থাপনা করতে সময় পাবে 5 মিনিট। তবে প্রধান বক্তা পাবে হলো 6 মিনিট, দলনেতা পাবে 6 মিনিট। বিষয়টা অবশ্য মনে রাখবা, তোমরা হাতে ঘড়ি রাখবা, সামনে ঘড়ি রাখলে জলবায়ু বদলায় পৃথিবী কাঁদে, মানুষের দেশে দুঃখ সালে। বেসপাড়া মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বেসপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও শিক্ষক মণ্ডলী। সবাইকে জানান আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় জলবায়ু পরিবর্তনের প্রভাব ও প্রতিরোধ। আমি এর পক্ষে অবস্থান করছি। জলবায়ু পরিবর্তন আজ বিশ্বের সবচেয়ে বড় হুমকি। এর ফলে পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমশ বেড়ে যাচ্ছে। এর মারাত্মক প্রভাব আমরা দেখছি প্রতিনিয়ত। প্রথমত, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, যার কারণে উপকূলের এলাকা ডুবে যাচ্ছে, লাখো মানুষ তাদের বাস্তুচ্যুত হচ্ছে। দ্বিতীয়ত, অনিয়মিত বৃষ্টিপাত, ঘূর্ণিঝড়, খরা, বন্যা ও বৃদ্ধি পাচ্ছে, যা কৃষি উৎপাদনকে নষ্ট করছে ব্যাপকভাবে। তৃতীয়ত, বিলেতীয় বলছে প্রাকৃতিক সম্পদ নষ্ট হচ্ছে ও পানি বিলুপ্ত ঘটছে। লক্ষ্য করবেন, জলবায়ু পরিবর্তনের মাধ্যমে ক্ষতির একটি উৎস হলো গ্লেসিয়ার, যা মানব জীবনে একটি অস্বাভাবিক সমস্যা বয়ে আনছে। যখন গ্লেসিয়ার গলে তখন পৃথিবীতে এমন একটি দুর্যোগ হয়ে আনে যা প্রাকৃতিক সম্পদকে নষ্ট করে, হাজার হাজার প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। আমরা যদি একটু খেয়াল করে দেখি তাহলে দেখা যায়, শুধুমাত্র বাংলাদেশের কথাই চিন্তা করি তাহলে দেখা যায় দিন দিন ক্রমশ খাল বিল থেকে মাছের যোগানদাতা এবং মাছের চাহিদা কমে যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে গ্লেসিয়ার। এর মাধ্যমে জলবায়ু পরিবর্তন, মানবজাতি এবং অর্থনৈতিক উন্নতি কোনোভাবেই হতে পারে না। এর কারণ যদি গ্লেসিয়ার হয় তাহলে গ্লেসিয়ার কি কখনো মানব জীবনে উন্নতি বয়ে আনতে পারে? আমার প্রশ্ন থাকবে বিপক্ষ দলের প্রথম বক্তার কাছে। মাননীয় মডারেটর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমরা জানতে পারি 2050 সালের মধ্যে জলবায়ু পরিবর্তনজনিত কারণে প্রতি বছর প্রায় 2,50,000 মানুষের মৃত্যু হবে বলে তথ্য পাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ তাপমাত্রা, খরা, বন্যা ও রোগের কারণে বেশি ঝুঁকি পড়বে।
বেশিরভাগ ঝুঁকির মুখে রয়েছে উপকূলীয় এলাকাগুলো। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে লক্ষ লক্ষ মানুষ তাদের প্রাণের ঝুঁকিতে রয়েছে। মাননীয় মডারেটর, লক্ষ্য করবেন, আমরা যদি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়ে বোঝাই, তাহলে যখন জলবায়ু পরিবর্তনের কারণে মাছের চাহিদা বা মাছের যোগান দিতে কষ্ট হয়, তখন 150 টাকার মাছ 500 টাকায় এবং 500 টাকার মাছ 800 টাকায় বিক্রি করা হয়। কিন্তু একটি দিনমজুর 150 টাকার মাছ 500 টাকায় কিনতে তার যে কতটা কষ্ট হয় সে ভালো বোঝাতে পারবে। জলবায়ু পরিবর্তনের মাধ্যমে আমরা যদি একটু খেয়াল করি, তখন হয়তো দেশের অনেক জায়গায় বা বলা যায় অর্ধেকাংশ জায়গায় ধান চাষ কম হয়। হ্যাঁ, আমরা এখন বলতে পারি মডারেটর যে আমাদের দেশের চাষ না হোক, আমরা বাইরের দেশ থেকেও তো চাল আমদানি করতে পারি। কিন্তু যখন দেখি আমদানি করার পরে 50 টাকার চাউল 70 টাকায় বিক্রি করা হয়, কিন্তু আমরা কখনোই কি ভেবে দেখেছি যে রিক্সাওয়ালা দৈনিক আয় যদি 700 টাকা হয়, তাহলে 70 টাকা কেজি চাল এবং 500 টাকা কেজি মাছ কি করে কিনবেন? এটা আমরা কখনোই চিন্তা করি না। কারণ আমরা অনেকে জলবায়ু পরিবর্তনের ইতিবাচক দিকগুলো দেখি, নেতিবাচক দিকগুলো দেখার চেষ্টা করি না। মডারেটর, আমি যদি আবার একটু পরিষ্কার করে দিতে চাই, তাহলে বলা যায় জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের মানব জীবনে একটি ভয়াবহ কারণ হচ্ছে অ্যাসিড বৃষ্টি, যার কারণে অনেক মানুষ ঝুঁকিতে রয়েছে। অ্যাসিড বৃষ্টি মানুষের জীবনে অনেকভাবে ক্ষতি করতে পারে, কারণ এটা সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড মিশে বৃষ্টির পানিকে অম্লীয় করে ফেলে, যা মানুষের জীবনে একটি কুফল বয়ে আনে। অ্যাসিড বৃষ্টি মানুষের জীবনে বেশিরভাগ সময় 4 ভাগে ভয়াবহ ক্ষতি করতে পারে: 1 মানব স্বাস্থ্য, 2 পানির দূষণ, 3 খাবারের নিরাপত্তা হ্রাস, 4 পরোক্ষ প্রভাব। তাহলে আমার এখনই পরিষ্কার যে যদি অ্যাসিড বৃষ্টি যদি নীলাকাশের কান্নায় পৃথিবী ডুবে যাচ্ছে বন্যায়, পেয়ে যাচ্ছে মাটি, শুকিয়ে যাচ্ছে নদী, কেমন করে বাঁচবে সবাই। নমস্কার, বেসপার মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজিত আজ বিতর্ক চিন্তায় উপস্থিত আছেন মাননীয় মডারেটর, শ্রদ্ধেয় শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ ও আমার সঙ্গে উপস্থিত বেসপার মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যয়নরত সকল ছাত্রছাত্রী প্রান্ত ভাই বোনেরা, আমার সালাম। আজকের বিষয় হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব ও তার প্রতিরোধ। আমি আমার দলের বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাবের বিপক্ষে এবং প্রতিরোধের পক্ষে অবস্থান করেছি। মাননীয় মডারেটর, জলবায়ু বলতে বোঝায় যে কোন স্থানে বহুদিনের আবহাওয়ার গড় বা সামগ্রিক অবস্থা। জলবায়ু পরিবর্তন আমাদের প্রকৃতি কাটছে, বায়ু বদলাচ্ছে, পৃথিবী গরম হচ্ছে। মাননীয় মডারেটর, জলবায়ু পরিবর্তন শুধু একটি শব্দ নয়, এটি আমাদের অস্তিত্বের কথা। মাননীয় মডারেটর, জলবায়ু পরিবর্তনের কারণ বৈশ্বিক উষ্ণায়ন, আর বৈশ্বিক উষ্ণায়নের কারণ বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড ও মিথেন গ্যাসের পরিমাণ বৃদ্ধি। তাহলে কিভাবে আমরা বৈশ্বিক উষ্ণায়ন আর জলবায়ু পরিবর্তন রোধ করতে পারি? সহজ উত্তর হলো কার্বন ডাই অক্সাইড ও মিথেন গ্যাস নিঃসরণ করিয়ে, অথবা কোনোভাবে এদেরকে বায়ুমণ্ডল থেকে সরিয়ে নেওয়া। মিথেন গ্যাসকে বায়ুমণ্ডল থেকে সরানো যায় না এবং এর উৎপাদন ও নিঃসরণ বন্ধ করা কঠিন, কারণ এর উৎপাদিত হয় কৃষিকাজ থেকে। মাননীয় মডারেটর, বর্তমানে বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলার প্রধান উপাদান হলো কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমানো, কয়লা, পেট্রোলিয়াম বা প্রাকৃতিক গ্যাস পুরানো কমিয়ে তার বদলে নবায়নযোগ্য জ্বালানি যেমন সৌরশক্তি, বায়ু ইত্যাদি ব্যবহার করলে কার্বন ডাই অক্সাইড গ্যাস নিঃসরণ কমে যাবে। মাননীয় মডারেটর, জলবায়ু পরিবর্তন বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড কমানোর জন্য আরেকটি উপায়ের কথা বলা যায়, তা হলো বৃক্ষরোপণ। কারণ গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে খাদ্য তৈরি করে, আর এর ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড কমে আসে। মাননীয় মডারেটর, জলবায়ু পরিবর্তনের একটি কারণ হলো বন্যা, অর্থাৎ অতিরিক্ত বৃষ্টিপাত। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে আমাদের বাড়ির চারপাশে পানি জমে থাকছে, মাঠ সহ বিভিন্ন এলাকা পানিতে ডুবে যাচ্ছে। এখন যদি এমন কোনো ব্যবস্থা করা থাকতে যে বন্যার পানি বিভিন্ন এলাকায় জমে না থেকে সরাসরি নদী থেকে প্রবেশ করবে বা নদী থেকে সমুদ্রে গিয়ে প্রবেশ করবে, তাহলে আমাদের এলাকাতে জল বেঁধত না এবং এত ক্ষতি হতো না। এখন মাননীয় মডারেটর, শুধু মানিয়ে নেওয়ার কি সমস্যার সমাধান না পালিয়ে বেড়ানো? এই প্রশ্নটি করে আমাদের বন্ধুদের কাছে মাননীয় মডারেটর, জলবায়ু পরিবর্তন শুধু মানুষের কারণে হয়ে থাকে না, আইনগত কারণে জলবায়ু পরিবর্তন হয়েছে। যেমন আইনের আদেশ অনুযায়ী আমরা গাছ কেটে ফেলছি, এতে জলবায়ু পরিবর্তন করছে, কিন্তু আইনের লেভেলে স্বীকার বন্ধুদের কাছে আসলে ব্যবস্থা করতে দিয়েছে। মাননীয় মডারেটর, বিশ্ব যখন জ্বলছে তখন একটা পর্যায়ে আগুন নেভানো কখনোই সম্ভব নয়। তাই জলবায়ু প্রতিরোধের উপায় যখন আমরা একবার পেয়ে গিয়েছি, তখন জলবায়ু পরিবর্তন কখনো সম্ভব। মাননীয় মডারেটর, আমার প্রত্যক্ষ দলের বন্ধুরা আমাকে প্রশ্ন করেছে যে অ্যাসিড বৃষ্টিটা মানে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি। আমরা যদি অ্যাসিড বন্ধ করতে চাই, তাহলে মানুষ সৃষ্টি বা প্রাকৃতিক
জলবায়ু পরিবর্তনের প্রতি বছর প্রায় 25 লাখ মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। আবার বিপক্ষতাদের কাছে প্রশ্ন রেখেছে যে প্রতিকার নিলেও কি রোগ বিস্তারকে সম্পূর্ণ রোধ করা যাবে। মডারেটর আমি অর্থনৈতিক ক্ষতি নিয়ে কিছু বলি। 2020 সালে ঘূর্ণিঝড়ে আমফানে বাংলাদেশে প্রায় 11 মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। বিপক্ষতাদের কাছে আমার আরও একটি প্রশ্ন রইল, প্রতিকারমূলক বাজেট কোথা থেকে আসবে? যদি ক্ষতি অব্যাহত থাকে, আমি যদি আন্তর্জাতিক অভিবাসন সংকট নিয়ে বলি, তাহলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে মালদ্বীপ ও বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ স্থানচ্যুত হওয়ার ঝুঁকিটা। তাহলে প্রতিকার নেওয়া হলেও কি মানুষকে তাদের জমি ছেড়ে যেতে হবে না? প্রশ্ন রইল তাদের কাছে। জলবায়ু পরিবর্তনের ফলে জৈব বৈচিত্র্য ধ্বংস হচ্ছে, প্রজাতি বিলুপ্ত হচ্ছে, যেমন বাংলাদেশের গাঙ্গেয় ছাগল বিলুপ্তির পথে। তাহলে আমার বিপক্ষতাদের প্রতিকার নিলেও কি বিলুপ্তি প্রজাতি ফিরিয়ে আনতে পারবে? প্রশ্ন রইল। মাননীয় মডারেটর, আমি শেষে আমি সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই, জলবায়ু পরিবর্তনের প্রভাব এতটাই তীব্র যে না হোক ক্ষতি ইতিমধ্যেই গভীরভাবে ঢুকে গেছে আমাদের জীবন অর্থনীতিতে। তাই প্রতিকার প্রভাব স্বীকার করে বাস্তবসম্মত সমাধানের দিকে অগ্রসর হওয়ার মধ্যে হবে। ধন্যবাদ সবাইকে। আর এখানে যে উপস্থিত শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রাণপ্রিয় ভাই সবাইকে জানাই আমার সালাম এবং মাননীয় মনিটরকে জানাই আমার বক্তব্য উপস্থাপনা করতে দেওয়ার জন্য বিশেষভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমার যে বিষয় সেটা হচ্ছে জলবায়ু প্রতিরোধের প্রভাব ও সচেতনতা। আমি আমার মতো পক্ষধরের ক্ষেত্রে একটি কথা বলতে হবে। তারা এমনভাবে প্রশ্ন করছে, তারা মনে হচ্ছে বিয়ে বাড়ি ডাকছে কিন্তু খাতি দিচ্ছে না, ঠিক এমনভাবে প্রশ্ন করছে। তারা ঠিক এমনভাবে প্রশ্ন করছে জানে না, কিন্তু তারা সব আমাদের কাছে বের করছে, তারা ঠিক এমনভাবে প্রশ্ন করছে। এখন আমি আমার বক্তব্যটা তুলে যাচ্ছি, আর তারা যে প্রশ্ন করেছে আমি ইনশাআল্লাহ সব উত্তর দিয়ে দেবো। আবহাওয়া কেমন হবে শুধু তাই নিয়ে নয়, কৃষকদের জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে ভাবতে হচ্ছে। মাননীয় মনিটর ওয়ার্ল্ড মিটার পলিটিক্যাল অর্গানাইজেশনের মধ্যে 5 দশকের দাবা বন্যা ঝড় বৃষ্টি সব বেড়ে 5 গুণ হয়েছে। এই জন্য বিজ্ঞানীরা কৃষিতে নিয়ে আসছে নতুন নতুন প্রযুক্তি। মাননীয় মনিটর, আপনি যদি আপনার ফসলকে খরার থেকে বাঁচাতে চান তাহলে এমন ফসল লাগাতে হবে যা খরা প্রতিরোধী। মাননীয় মনিটর আর ইউনাইটেড নেশন এগ্রি ফুড কালচার অর্গানাইজেশনের মধ্যে এমন ফসল ধরা হয় ভুট্টা, চাল, ডাল, বাদাম, পেরেস্তা ইত্যাদিকে, কারণ এইসব ফসল বৃষ্টি ছাড়া টিকে থাকতে পারে। মাননীয় মনিটর, এই জন্য মধ্য দক্ষিণ আফ্রিকার মানুষ এইসব ফসল চাষ করতে আর রয়েছে। এবার আমি আলোচনা করবো গ্রিন হাউস গ্যাস নিয়ে। গ্রিন হাউস গ্যাস হচ্ছে পরিবেশের বিভিন্ন ধরনের গ্যাস মিলিত হয়ে যে গ্যাসটি তৈরি হয় সেটি গ্রিন হাউস গ্যাস। 2023 সালে সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গমন হচ্ছে বিদ্যুৎ পরিবহন ও শিল্পের মাধ্যমে। মাননীয় মনিটর, এটা বছর ব্যাপীতে এসে দাঁড়িয়েছে 1.3%। এটা আমরা যদি এটাকে প্রতিরোধ করতে চাই তাহলে আমাদের জীবাশ্ম জ্বালানি ব্যবহার করতে হবে, আমাদের সৌরশক্তি ব্যবহার করতে হবে, জলশক্তি ব্যবহার করতে হবে, বায়োগ্যাস ব্যবহার করতে হবে, তাহলে আমরা এগুলো প্রতিরোধ করতে পারবো। আমরা যদি জীবাশ্ম জ্বালানি বেশি ব্যবহার করি এবং পরিবেশকে ধ্বংস করি তাহলে আমরা কি বেঁচে থাকতে পারবো? এটাকে আপনার প্রশ্ন থাকলাম। মাননীয় মনিটর, এবার আমি আলোচনা করবো কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড হলো একটি যৌগিক পদার্থ যা ভাঙলে পাওয়া যায় অক্সিজেন = O এবং কার্বন = C। একত্রিত করলে হয় CO2 = কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড এর 20 থেকে 30% গ্রিনহাউস গ্যাস এর প্রভাব সৃষ্টি করে। কার্বন এইগুলো হচ্ছে তার অনুঘটনের কারণে যেসব পদার্থ 3 বা ততোধিক অণু দিয়ে গঠিত তারা পৃথিবী থেকে আসা তাপের সাথে একটি বিক্রিয়া করে। সেই বিক্রিয়া তাদের অণুগুলিকে কাঁপতে বাধ্য করে। এই কাঁপার ফলে সৃষ্টি হয় তাপ। আমরা যদি এটিকে প্রতিরোধ করতে চাই, আমার কি নির্দিষ্ট মতো গাছ লাগালে প্রতিরোধ করতে পারবো না? আমাদের গাছ লাগাতে হবে, যত সম্ভব গাছ লাগাতে, একটা কাটলে 10টা লাগাতে হবে, কিন্তু আমাদের গাছ বেশি কাটতে হবে। আমরা গাছ কাটতে পারবো না। যেমন ভাই আমাদের প্রতিরোধ হবে এমন। তারপর আমি আলোচনা করব প্লাস্টিক। আমরা 300 কোটি মানুষ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সমুদ্রের উপর নির্ভরশীল। আমরা যে অক্সিজেন ব্যবহার করি তার 50%ই তৈরি করা হচ্ছে সমুদ্র, এবং আমরা যে 30% কার্বন ডাইঅক্সাইড তৈরি করি সেটা গ্রহণ করে সাগর। এখন আমার পক্ষধরের কাছে প্রশ্ন থাকলো যে মিথেন গ্যাস এবং CFC গ্যাসের প্রভাবটা ব্যাখ্যা করা। এবার আমি কথা বলবো বৃক্ষ নিঃসরণ নিয়ে। বৃক্ষ নিঃসরণ হলো আমাদের এখনকার দৈনিক কাজ হয়ে গেছে। বৃক্ষ নিঃসরণ আমরা যদি গাছ কাটি তাহলে বাতাসে কার্বন ডাইঅক্সাইড এবং
এবং অক্সিজেনের ভারসাম্য নষ্ট হবে। আমরা এখন যদি কার্বন ডাই অক্সাইড বেড়ে যায় তাহলে বিশ্ব উষ্ণায়ন ঘটবে, এবং এই বিশ্ব উষ্ণায়নটা যদি ঘটে তাহলে আমরা এটাকে রোধ করার জন্য প্রচুর পরিমাণ অক্সিজেন লাগবে, কারণ গাছ কাটলে তো অক্সিজেনটা কমে যাচ্ছে, তাহলে আমরা বিশ্ব উষ্ণায়ন রোধ করবো কীভাবে? এর জন্য আমাদের যত পরিমাণ গাছ লাগাতে হবে, আর এইটা প্রতিরোধ করার জন্য সবচেয়ে কঠোরভাবে আইনকে নিতে হবে। আইন যত কঠোরভাবে প্রয়োজন করবে সেটা তো গাছ কাটা কম হবে, এবং আমরা যদি নিজেরাই সচেতন না হয় তাহলে আইন আমরা নিতে হবে। আমাদের প্রথম নিজেদের সচেতন হতে হবে এবং বৃক্ষ রোপণ কর্মসূচি যত সম্ভব বাড়াতে হবে। 1 মিনিট আছে। মাননীয় মনিটর, এখন আমি কথা বলবো জীবাশ্ম জ্বালানির দখল। আমরা প্রতিনিয়তই তো জীবাশ্ম জ্বালানি ব্যবহার করি। আমাদের যানবাহন কারখানা আর তার বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রচুর পরিমাণ গ্রিন হাউস গ্যাস বাংলাদেশে মিশছে, আর এই গ্রিন হাউস গ্যাস বাংলাদেশে মেশার ফলে তৈরি হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। এই বিশ্ব উষ্ণায়ন রোধ করার জন্য আমাদের গাছ কাটা বন্ধ করতে হবে এবং সৌরশক্তি ব্যবহার করতে হবে, জলশক্তি ব্যবহার করতে হবে। তাহলে আমরা এই বিশ্ব উষ্ণায়নটা বন্ধ করতে পারবো। এখন আমার আমরা যদি নিজেরা জলবায়ু পরিবর্তন করি, জলবায়ু পরিবর্তন হয়ে গেলে তো অতিবৃষ্টি আছে, এখন যদি আমরা জলবায়ু ঠিক করি তাহলে কি বৃষ্টি লাগবে না? এটা কি হয়ে গেল যে মেয়ের বিয়ে দিচ্ছে কিন্তু মেয়ের বাড়ি শ্বশুর বাড়ি পাঠাচ্ছে, এরা হয়ে গেল না? তারপর আমরা একটা বিষয়ে ব্যাখ্যা করি, যদি আপনার কেউ মারা যায় আপনি কি তার ফেরত পাবেন? আপনি কি তার ফেরত পাবেন? তাহলে যদি আমাদের ভূমিটাও চলে যায়, কিন্তু আমাদের প্রতিকারের মধ্যে আমার ভূমি আসবে, কিন্তু আমরা কি সেই ভূমি আর ফিরে পাবো? এটা হচ্ছে এটা। সমুদ্রের পানি বা পানি কোনো থেকে থামা যাবে? আমাদের সমুদ্র আমাদের এখন যে অতিক্রম করছে এজন্য তো বন্যাটা হচ্ছে। এই বন্যা আমাদের যদি জলবায়ু ঠিক হয়ে যায় তাহলে আমাদের এই বন্যাটা হবে, এই অতিবৃষ্টিটা হবে। এই অতিবৃষ্টিটা না হলে তো আমাদের আর কোনো আছে বেশি বৃষ্টি আসছে না বা সমুদ্রের পানি বাড়ছে না, সমুদ্রের পানি তো অনেক কমে যাবে, যাবে নাকি? আরেকটা বলতে পারি লাভবানের সাথে সাথে ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। মাননীয় সম্মানিত বিচারক মণ্ডলী, উপস্থিত মাননীয় প্রধান শিক্ষক, সম্মানিত শিক্ষক মণ্ডলী সহ বক্তাগণ ও আমার বড় এবং ছোট সকল ভাই ও বোনদেরকে জানাই আমার পক্ষ থেকে অতি আন্তরিকতার সাথে আসসালামু আলাইকুম। আজকে আমরা পক্ষগণ প্রমাণ করেছি যে জলবায়ু পরিবর্তন কিভাবে মানুষের জীবনে শুধু সুফল আনে না, এর সাথে জড়িয়ে আছে অধিক পরিমাণে ক্ষতিকর প্রভাব এবং এর বিষয়ে নেতিবাচক দিক। এর সাথে ভয়াবহ যা আমরা প্রতিদিন নিজের চোখে দেখছি এবং তা অনুভব করছি। আমাদের পক্ষগণের প্রথম বক্তা আমাদের সামনে যুক্তি সহকারে প্রমাণ করে দিয়েছে যে তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, হঠাৎ ঘূর্ণিঝড়, বন্যা ও খরার মতো ঘটনা মানুষের জীবন, অর্থনীতি ও পরিবেশকে কিভাবে ধ্বংস করছে। আমাদের পক্ষগণের দ্বিতীয় বক্তা আপনাদের সামনে আরো তথ্য দিয়ে দেশ বিদেশের উদাহরণ তুলে ধরেছে, কোথায় কবে কি ঘটছে এবং এর পরিণতি কি হচ্ছে। এবার আমি পক্ষগণের তৃতীয় বক্তা এবং প্রধান বক্তা হিসেবে এই যুক্তিগুলোকে একত্রিত করে আপনাদের সামনে চূড়ান্ত প্রমাণ উপস্থাপন করছি। জলবায়ু পরিবর্তন আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য এবং মানব সমাজের উপর নেতিবাচক প্রভাব ফেলছে অধিক গুরুতরভাবে। জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবী উষ্ণ হচ্ছে, আবহাওয়া আরো চরম হচ্ছে, ফলে বরফ গলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এই পরিবর্তনগুলো প্রকৃতিক বন্য প্রাণী, মানব বসতি এবং সমাজের উপর ব্যাপক প্রভাব ফেলে। মানুষের কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাব ব্যাপক এবং দীর্ঘস্থায়ী। বিশেষজ্ঞরা জলবায়ু সম্পর্কে বলেছেন জলবায়ু পরিবর্তন জলবায়ু সংকট হিসেবে বর্ণনা দিয়ে গেছেন বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তন পানি সম্পদের উপরও অধিক পরিমাণে নেতিবাচক প্রভাব ফেলছে। খরা বা দীর্ঘস্থায়ী অনাবৃষ্টির কারণে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে, ভারী বৃষ্টি এবং বন্যার ফলে পানির গুণগত মান নষ্ট হচ্ছে, উচ্চ সমুদ্রপৃষ্ঠ এবং ঝড়ের কারণে পানিতে অক্সিজেনের মান কমে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে পানির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফলে মাছ থেকে শুরু ধরনের জলজ প্রাণী মৃত্যু করছে। এবং বেশিরভাগ আমরা দেখতে পাই যে এবং মাননীয় আমরা দেখতে পাই যে 150 বছরের সাথে আমরা যে মাছগুলোর যে আমিষের চাহিদা মেটাতে পেরেছি বর্তমানে অধিক পরিমাণে মাছটা বিলুপ্ত প্রায় দেখা যাচ্ছে। জলবায়ু পরিবর্তন আর বিশেষ কৃষি খাদ্য উৎপাদনকেও প্রভাবিত করছে। এর কারণগুলোর মধ্যে রয়েছে বায়ুমণ্ডলের তাপমাত্রা CO2 এর প্রভাব, উচ্চ তাপমাত্রা, বৃষ্টিপাতের পরিবর্তন, নিয়মের রোদবর্তন এর প্রতি প্রভাব ফেলেছে। তাপমাত্রা বৃদ্ধির কারণে খাদ্য নিরাপত্তা এবং পরিষ্কার পানির উৎস হুমকির মুখে পড়ছে। জলবায়ু পরিবর্তন মানুষের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে এবং তা গুরুতরভাবে তার ক্ষতিকর প্রভাবের দিক থেকে তা প্রভাবিত করছে। তাপমাত্রা জনিত
দলনেতা এবং তৃতীয় বক্তা জান্নাতুল আক্তার সুরি। জান্নাতুল আক্তার সুরিকে তার বক্তব্য উপস্থাপনার জন্য আহ্বান জানাচ্ছি। দেশপাড়া মাধ্যমিক বিদ্যালয় কথিত অনুষ্ঠানে উপস্থিত মাননীয় মডারেটর দীপ বিচারক মণ্ডলী এবং আমার বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকা এবং অন্য বিদ্যালয়ের উপস্থিত ছাত্র এবং ছাত্রীরা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং প্রতিরোধ। আমি এবং আমার দল এটির বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আমার বিদ্যালয়ে এতটুকু বোঝা উচিত যে জলবায়ু পরিবর্তনের প্রতি আসছে কিন্তু এটা প্রতিকার করার দায়িত্ব সর্বপ্রথমে আমাদের। আমরা যদি জলবায়ু পরিবর্তনের প্রতিরোধ না করি তাহলে কিভাবে আমরা
অর্থাৎ পক্ষদানের পক্ষ থেকে দলনেতা 3 মিনিট বিপক্ষ দলের বক্তব্য প্রকাশ করবেন। এরপরে বিপক্ষ দলের দলনেতা 3 মিনিট পক্ষ দলের বক্তব্য তার ভিত্তিতে কণ্ঠকেন্দ্রে বিরোধী করা হবে। এখন এই শেষ 3 মিনিট পক্ষ দলের দলনেতা সুমাইয়া খাতুন মিম তার সময় 3 মিনিট তাকে বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ মাননীয় মডারেটর, বিচারমণ্ডলী ও আমাদের প্রতিপক্ষ দল বলেছে জলবায়ু পরিবর্তন স্বাভাবিক ভয়ের কিছুই নেই, মানুষ নাকি সহজে মানিয়ে নিবে এর প্রতিরোধ করবে। আমি বলছি এটা যুক্তি নয়, বিভ্রান্তি, তৎক্ষণাৎ কর্মকারী। যদি এটি স্বাভাবিক পরিবর্তন হতো তবে কেন কয়েক দশকের বৃদ্ধি আমাদের বেকার ছুঁয়েছে? কেন ভূমিকম্প করছে? কেন সমুদ্রের উপর ঘুরে যাচ্ছে? প্রশ্ন হয়ে গেল আমার বিপক্ষ
বিপর্যয় হচ্ছে, সেই বিপর্যয় সারা পৃথিবীর মানুষ ভোগ করছে। অর্থাৎ এই বিপর্যয় হতেই থাকলো, আর আমরা পক্ষে বলতেই থাকলাম যে এটা করলে এটা হবে, এটা করলে হবে, কিন্তু হবে হবে করে বসে থাকলে তো আর এর ফলাফল হবে না। সুতরাং যারা বিপক্ষে আছে তারা বলছে না এটা হবে, কিন্তু হবে বলে বসে থাকলে হবে না, এটার বিরুদ্ধে লড়াই করতে হবে। এটার বিরুদ্ধে লড়াই করতে হবে। সে লড়াইটা কি, যাতে না হয় সেটা প্রতিরোধ, প্রতিকার এবং এটাকে নিরাময়ের বিভিন্ন পথ অবলম্বন করতে হবে। আর বিপক্ষ দল কিন্তু সেটাই বলার চেষ্টা করেছে যে এটাকে আমরা শুধু মেনে নেব না, এর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে এবং মানব জাতিকে বাঁচাতে হলে, বর্তমান বিশ্বকে বাঁচাতে হলে কৃষি, মৎস্য, বন সম্পদ এবং আমাদের জীবন বাঁচানোর পরিবেশ, এটাকে বাঁচাতে হলে অবশ্যই বিপক্ষে দল যেটা বলছে যে এটা কমানোর জন্য আমাদের অবশ্যই যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং এই যথাযথ পদক্ষেপকে পরিবেশের বিপর্যয় যেমন পক্ষ দল সাফার করছে, তেমনি বিপক্ষ দলও কিন্তু সাফার করছে। অর্থাৎ যারা পরিবেশের বিপর্যয়ের পক্ষে বলছে তারা কি এর ক্ষতি থেকে বেঁচে যাচ্ছে? না, বাঁচছে। আর যারা বিপক্ষ দল তারা কি পাচ্ছে? তারা বাঁচছে না। সুতরাং হয়তো আজকে যুক্তির কারণে, বিতর্কের কারণে বিপক্ষ দল তাদের অবস্থান থেকে বলার চেষ্টা করেছে, আবার যুক্তির কারণে পক্ষ দলও কিন্তু বলার চেষ্টা করেছে। আমরা বিচারক মণ্ডলীদের কাছ থেকে জানবো যে আজকের এই বিতর্কে কারা যুক্তি তর্ক বিরোধে প্রথম স্থান অধিকার করবে এবং এই নির্বাচনে আরেকটা বিষয় রাখতে আমাদের প্রথম বক্তাদের ভিতরে কে প্রধান বক্তা নির্বাচিত হবে সেটা আপনারা দেখবেন। শুধু বিজয়ী নয়, একজনকে আমরা সেরা বক্তা হিসেবে এখন ফলাফল আমরা করে দেবো। আমি কয়েকজনের বক্তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমি ধন্যবাদ না জানিয়ে পারছি না। আমি একটু 5 মিনিট উভয়জনের বক্তার বক্তব্যের উপর আমি দিচ্ছিলাম। এটা আসলে কঠিন বিষয়। আমি জন্মে শুনছিলাম যে আমাদের এই 6 জন প্রতিযোগী কি সুন্দর করে তারা উপস্থাপনা এবং প্রদান করেছিল। আমার মনে হচ্ছিল আমাদের টেলিভিশন বিতর্কের প্রতিযোগিতা দেখি ঠিক সেরকমই মনে হচ্ছিল আমার মনে হয়। কারণ ওই কবি ভাষায় বলতে হয় যে বি কাছে মনের মাঝে একটু করে আহার্য ফসল নয় করবে সে বীজ একটু করে সাহায্য। প্রত্যেকের মনের ভিতরে বীজ আছে, যদি আমরা সাহায্য করতে পারি, সহযোগিতা করতে পারে, তাহলে এই আমাদের এই ছাত্রছাত্রীগুলোই একদিন আমাদের মধ্যে আজকে যেমন এটা কল্পনা করা যায় যে এদের ভিতরে প্রতিভা আছে। কারণ আমরা সেই পরিবেশ বা আমরা সেই আহার্য বা খাদ্য আমরা দিতে পারি। এই জন্যই আমরা 3 জন প্রত্যেকে ভালো করেছে। তার ভিতরেও রোল 1-2 দিলাম হয় এরকম হয় হতে পারে। তা আমাদের এই যে কাজটা করলাম, এই কাজটা যেন সুন্দরভাবে করতে পারি এবং যেন আমরা কেউ অন্য কোনো খারাপভাবে না দেবো, এই আমাদের তরফ থেকে এই